লিডস টেস্টের প্রথম দিন ভারতের ব্যাটাররা যে দাপট দেখালো, যে তাণ্ডবটা চালালো ইংলিশ বোলারদের উপর, তাতে করে ডেফিনেটলি ইন্ডিয়ার এই লাইন আপের প্রথম 4 থেকে 5 ব্যাটারের তাদের ব্যক্তিগত স্কিল থেকে শুরু করে তাদের টেকনিক, তাদের মাইন্ডসেট, বড় ইনিংস খেলার ক্ষমতা, বড় বড় পার্টনারশিপ বিল্ড আপ করা, দুজন ব্যাটার তার মধ্যে সেঞ্চুরি করেছেন, 3টা বড় বড় পার্টনারশিপ হয়েছে, এই সব কিছু তো ক্রেডিটের আলাদা দাবি রাখেই মূলত সব কিছু যৌথ একটা এফোর্ট হিসেবেই দিন শেষে ভারতের স্কোর কার্ডটা প্রথম দিন শেষে এই 3 উইকেটে 359-এ পৌঁছে গেছে। কিন্তু তারপর আমি মনে করি ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্টের তরফ থেকে কিংবা ইংলিশ ক্যাপ্টেন বেন স্টোকসের কিছু ভুল সিদ্ধান্তের কারণে কিন্তু ভারতের ব্যাটারদের এই রান তোলার কাজটা তুলনামূলক অনেকটাই সহজ হয়ে গেছিল। খেয়াল করে দেখবেন ওই প্রথম সেশনে যখন মনেই হচ্ছিল যে ভারতের ব্যাটাররা ভারতের দুই ওপেনার ওই KL রাহুল আর যশস্বী জয়সওয়াল অপরাজিত থেকেই সেশনটা শেষ করতে চলেছে, ঠিক তখনই ওই প্রথম সেশনের লাস্ট 2 ওভারে 2টা উইকেট চলে যায় ভারতের। প্রথমে ওই ব্রাইডন কার্স KL রাহুলকে ফিরিয়ে দিয়েছিলেন, আর তার ঠিক পরের ওভারেই ডেবিউট্যান্ট সাই সুদর্শনের উইকেট তুলে নিয়েছিলেন স্বয়ং ইংল্যান্ডের ক্যাপ্টেন বেন স্টোকস। আর বেন স্টোকস তার উইকেটটা তোলার আগে ওই সুদর্শনের সাথে খুব ভালো একটা মাইন্ড গেম খেলেছিলেন, তাকে ডাউন দ্য লেগে এক প্রকার শট খেলতে বাধ্য করেছিলেন। আর যে জায়গায় সাই সুদর্শন তার পাতা ফাঁদে পা দিয়ে নিজের উইকেটটা খুইয়ে এলেন, তো এই জায়গায় বেন স্টোকস তার আগে তিনি 2 থেকে 3টা ওভার বলিং করে ফেলেছিলেন টানা, বলিংয়ে বেশ ভালো মতো রিদিমও পেয়ে গেছিলেন, শুধু উইকেটটাই তোলেননি, অ্যাট দ্য সেম টাইম ইন্ডিয়ান ব্যাটারদের উপর তিনি যথেষ্ট ভালো প্রেশারও ক্রিয়েট করে ফেলেছিলেন। তো ওই জায়গায় তখনও কিন্তু তার ওভারে আরও 2টা বল বাকি ছিল, যেটা তিনি কমপ্লিট করলেন ওই লাঞ্চ ব্রেকের পরে এসে। তখন ভারতের পক্ষে একদম একজন নতুন ব্যাটার ক্যাপ্টেন শুভমান গিল ক্রিজে ছিলেন, কিন্তু খুবই সারপ্রাইজিংলি দেখলাম যে বেন স্টোকস বলিংয়ে এত ভালো রিদিমে ছিলেন, উইকেটও জেনারেট করে দিয়েছিলেন, তো তিনি কিনা নিজেই নিজেকে অ্যাটাক থেকে সরিয়ে নিলেন ক্যাপ্টেন হওয়ার পরেও। তো ওই জায়গায় তিনি অ্যাটাক আনলেন ক্রিস ওকসকে। আর ক্রিস ওকসের কথা বলে রাখা ভালো, তিনি এই লাইন আপে ইংল্যান্ডের সেরা বোলার, তার নেতৃত্বেই পেস বোলিং অ্যাটাক তৈরি হয়েছে ইংল্যান্ডের। কিন্তু তিনি শুরুর থেকে কিন্তু তার বোলিংয়ে এই দিন একবারেই আপ টু দ্য মার্ক রিদমে ছিলেন না, অসংখ্য লুজ ডেলিভারি করেছেন, ওভার পিচ ডেলিভারি করে ব্যাটারদের শট খেলতে বা ড্রাইভ খেলতে তিনি কাজটা তুলনামূলক সহজ করে দিয়েছেন। আর যার কারণে দিন শেষে তার বোলিং ইকোনমিটা দেখাচ্ছে অলমোস্ট 5-এর কাছাকাছি। তো সেই ক্রিস ওকসকে দিয়ে তিনি ওই পোস্ট লাঞ্চ সেশনে যখন আরও 5টা ওভার বা 6টা ওভার টানা করালেন, বেন স্টোকস নিজেকে অ্যাটাক থেকে সরিয়ে নিয়ে ওই জায়গায় কিন্তু ক্রিস ওকস তো উইকেট জেনারেট করা তো দূরের কথা, সেরকম কোনো চান্সও ক্রিয়েট করতে পারেননি, উপরন্তু রান লিক করে গেছেন। আর ব্রাইডন কার্স অপর প্রান্ত থেকে বল করছিলেন ওই লাঞ্চ ব্রেকের আগে, তাকে দিয়ে কিন্তু আরও 3টা ওভার কন্টিনিউ করেছিল বেন স্টোকস। তো সেই রকমভাবেই বেন স্টোকস যদি নিজেকেও আরও 3 থেকে 4টা ওভার কন্টিনিউ করাতেন, তার ওই বলিংয়ের ভালো রিদমটা বা ভালো মাইন্ডসেটটা তিনি যদি ওই পোস্ট লাঞ্চ সেশনেও যদি ক্যারি করতে পারতেন, যখন ক্রিজে একদম নতুন ব্যাটার, ফ্রেশ ব্যাটার ছিল, তাহলে হয়তোবা বেন স্টোকস প্রেশারটা তো ক্রিয়েট করতেই পারতেন। মেবি যদি ওই জায়গা থেকে আরেকটা উইকেট তিনি জেনারেট করে দিতে পারতেন ইন্ডিয়ার, তাহলে দিন শেষে ইংল্যান্ড যে এরকম বিধ্বস্ত অবস্থায় শেষ করলো ভারতীয় ব্যাটারদের কাছে একবারে আড়ং ধোলাই খেয়ে, এরকমটা হয়তো নাও হলে হতে পারতো। তারা ভারতের আরও 3 থেকে 4টা উইকেট তুলে নিয়ে দিন শেষে এখন স্কোর কার্ডটা অন্যরকম কিছু হলেও হতে পারতো। তো আমি মনে করি বেন স্টোকস নিজেই যে অ্যাটাকের থেকে তিনি নিজেকে সরিয়ে নিলেন, তার এরকম দুর্ধর্ষ বোলিং রিদম থাকা সত্ত্বেও এটা কিন্তু ডেফিনেটলি ইংল্যান্ডের টিমকে দিন শেষে অনেক বড় একটা ধাক্কা দিয়েছে, বা তাদের জন্য অনেক বড় একটা সেটব্যাক হিসেবে দেখা দিয়েছে। আর এরপর আমি বলবো শোয়েব বাশিরকে যখন ইংল্যান্ড ওই 40 নম্বর ওভারে অ্যাটাকে আনলো, ডিউক বলে একজন স্পিনারকে 40 নম্বর ওভারে অ্যাটাকে আনা একটু বেশ আর্লি বলতে হবে অ্যাটাকে তারা এনেছিলেন, কিন্তু তারপরেও যাই হোক তারা ওই ব্রেক থ্রু এনে দেওয়ার জন্যই তাকে দিয়েই স্ট্র্যাটেজিটা নিয়েছিলেন। কিন্তু যে ভুলটা তারা করলেন, তাকে দিয়ে টানা 21 ওভারের একটা স্পেল করালেন। ওই 40 নম্বর ওভারে অ্যাটাকে এসে শোয়েব বাশিরকে দিয়ে উইকেটের এক পাশ থেকে তারা বল করালেন সেই 80 ওভার পর্যন্ত, যতক্ষণ না ইংল্যান্ড সেকেন্ড নিউ বলটা নিল। আর এটা আমি মনে করি একবারে একটা ব্রেন ফেডের ডিসিশন ছিল, কারণ উইকেটের এক পাশ থেকে যখন একজন স্পিনার বোলিং করবেন, আর এটা যখন ব্যাটাররা বুঝে যাবে, তখন কিন্তু তারা ওইভাবেই ওই রিস্ক নিয়ে কিন্তু শটগুলো খেলবে, বা তাদের ব্যাটিংয়ের অ্যাপ্রোচটা কিন্তু ঠিক ওইভাবেই দেখা দেবে। আর ঠিক সেই কাজটাই কিন্তু প্রথমে ওই যশস্বী জয়সওয়াল আর শুভমান গিল করেছিলেন, তাদের যে পার্টনারশিপটা থিতু করে দেওয়া, তাদের শট খেলার সুযোগ করে দিয়ে তাদের কনফিডেন্সটা যে বাড়িয়ে দেওয়া, সেই কাজটা কিন্তু এক প্রকার অলিখিতভাবে এই শোয়েব বাশিরই করে দিয়েছেন। তিনি ওই জায়গায় প্রথম দিকে ভালো বোলিং করেছেন, প্রেশার ক্রিয়েট করেছিলেন ভারতের ব্যাটারদের উপর, কিন্তু ওই যে তারা মাঝে মধ্যেই যে 1-2টা বড় বড় শট খেলে ফেলছিলেন শোয়েব বাশিরের এগেনস্টে, বাউন্ডারি নেগোশিয়েট করে ফেলছিলেন, 1-2টা ওভার বাউন্ডারিও তারা মেরেছেন, ওইখানেই বলবো তাদের ওই কনফিডেন্সটা তারা আরও বেশি করে বিল্ড আপ করে নিয়েছেন। আর এরপর বেন স্টোকস যখন ওই থার্ড সেশনের শুরুতে ওই জয়সওয়ালের উইকেটটা তুলে নিয়েছিলেন, ঋষভ পান্ত ক্রিজে এসেছিলেন, ঋষভ পান্ত তো অ্যাজ ইউজুয়াল তিনি ওই শুরুর থেকে হাই রিস্কি শট খেলছিলেন। ওই জায়গায় আমি মনে করি শোয়েব বাশিরকে কয়েকটা ওভার যদি তারা বিরতি দিতেন, দুই প্রান্ত থেকেই যদি পেস বোলিং অ্যাটাককে ইংল্যান্ড চালু করতো, তাহলে কিন্তু ওই ঋষভ পান্ত তার ওই ব্যাটিং অ্যাপ্রোচ কখনোই বদলাতেন না। ওই হাই রিস্কি শট খেলতে গিয়ে পেসারদের এগেনস্টে উইকেট চলে যাওয়ার সম্ভাবনা যতটা বেশি, স্পিনারদের এগেনস্টে কিন্তু সেই চান্সটা অনেকটাই কমে যায়। আর ঋষভ পান্ত দেখলাম শুরুর দিকে 2-1টা শট তিনি
পেস বোলারদের এগেনস্টে খেললেও তারপর কিন্তু বেছে বেছে এই শোয়েব বাশিরকেই টার্গেট করেছেন। আর স্পিনের এগেনস্টে তিনি মানে শর্ট খেলতে সিদ্ধহস্ত, স্পিনটা খুব ভালো মতোই খেলেন ঋষভ পান্ত। তো এই জায়গায় মানে ঋষভ পান্তকে সেট করে দিতে কিন্তু এক প্রকার মানে অলিখিতভাবে কাজটা করে দিয়েছেন শোয়েব বাশির বা ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্টের এই মানে চরম ব্রেন ফেডের ডিসিশনটা, যে তাকে দিয়ে ওই জায়গায় টানা কন্টিনিউ বল করে যাওয়াটা। তো এইটা আমি মনে করি ডেফিনেটলি কিন্তু ইংল্যান্ডের অনেক বড় একটা ধাক্কা দিয়েছে। মানে দিন শেষে ইংল্যান্ড যে এরকম বিধ্বস্ত অবস্থায় শেষ করলো, সেটার জন্য এই দুইটা ঘটনা, মানে এই শোয়েব বাশিরকে দিয়ে টানা 21 ওভারে স্পেল করে যাওয়া, আর এছাড়া বেন স্টোকসের ওই চমৎকার বলিং রিদমটাকে তারা যে একেবারেই কাজে লাগালো না। ইভেন বেন স্টোকস যে তখন নিজেকে অ্যাটাক থেকে সরিয়ে নিলেন ওই সেকেন্ড সেশনের শুরু হতে না হতেই, তারপর তিনি সেকেন্ড সেশনে আর সেভাবে বলিংই করেননি, করেছেন ওই সেকেন্ড সেশনের একদম লাস্ট ওভারে। তখন ভারতের স্কোর কার্ডে ইতিমধ্যে 200-র উপর রান উঠে গেছে, জয়সওয়াল আর শুভমান গিলের মধ্যে ইতিমধ্যেই মানে 100+ রানের একটা মানে পার্টনারশিপ হয়ে গেছে। তখন ম্যাচ কিন্তু অলমোস্ট ইংল্যান্ডের হাত থেকে বেরিয়ে যাবে অবস্থা। তো এই দুইটা চরম ব্রেন ফেডের ডিসিশনের জন্যই ভারতের ব্যাটারদের কিন্তু রান তোলার কাজটা তুলনামূলক অনেকটাই ইজি হয়ে গেছিলো বলে আমি মনে করি। আর এছাড়া ইংল্যান্ড কিন্তু এই জায়গায় স্পিনার হিসেবে জো রুটকে ইউজ করলেও করতে পারতো। জানি জো রুট মানে প্রপার স্পিনার নয়, কিন্তু তিনি গুরুত্বপূর্ণ সময় ব্রেক থ্রু এনে দিতে পারেন, অতীতেও তিনি সেই কাজটা বহুবার করেছেন। তো শোয়েব বাশিরকে দিয়ে টানা 21 ওভারে স্পেল না করিয়ে মাঝে যদি কয়েকটা ওভার তারা জো রুটকে দিয়ে করাতো, ইভেন উইকেটের প্রান্ত বদল করে হলেও, তাহলে কিন্তু সেইটা কিছুটা হলেও মানে ইম্প্যাক্টফুল হতেও পারতো ইংল্যান্ডের জন্য। আর এছাড়া আমি মনে করি জ্যাকব বেথেলের মানে অ্যাজ আ স্পিনার ওই সার্ভিসটা কিন্তু ইংল্যান্ডের টিম প্রবলভাবে মিস করেছে, পার্টিকুলারলি ফ্ল্যাটিশ টাইপের কন্ডিশনে। ভারতের ব্যাটাররা যে দিন শেষে এরকম ম্যাসিভ টোটালে পৌঁছে গেছে, মানে ভারতের ব্যাটারদের রান তোলার কাজটা তুলনামূলক অনেকটাই সহজ করে দিয়েছে ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট বা ইংল্যান্ডের ক্যাপ্টেন বেন স্টোকসের নেওয়া এই কিছু ভুল সিদ্ধান্ত। একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা? কমেন্টে জানান।